ফ্যাক্টরি ম্যানেজার অমিত ব্যানার্জি। কিন্তু না, শুধু এতে আমি শান্ত নই। আমার ভাগ্যের সোপান গড়ে তুলতেই এই কারখানার মালিক আমাকে একদিন হতেই হবে। তার জন্য যদি প্রয়োজন হয়, মামাকে আমি পৃথিবীর বুক থেকে চিরতরে দূরে সরিয়ে দেব। কে বিবেক, কি বলছো? পিতৃতুল্য না, না, পাপ নয়। তাই যদি হতো, মামা তার পাপ আরে মামারই শয়তানকে তার বইমাত্রীয় ভাইকে আজকের সময়ে নেই। মামা তাকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ওদের জব্দ করার জন্য তুমি আরো প্রস্তুতি নাও। অমিত, কারখানার সংবাদ কি? ভালো নয় মামা। ভালো নয় কেন? ত্রিদীপ সেনলালকে ছাঁটাই করায় আর এক নতুন সমস্যার উদ্ভব হয়েছে। কি রকম? কারখানা তাই কিছুদিনের জন্য লক আউট করে দেওয়াই ভালো। হ্যাঁ মামা, তারপর ইউনিয়ন ভেঙে যাবে, আর সেই সুযোগে আমরা বাইরে থেকে শ্রমিক এনে কারখানা চালু করবো। হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিক বন্ধ বলো। ঠিক আছে, কাল থেকেই তুমি কারখানা অনির্দিষ্টকালের জন্য। বেশ, তাই হবে মামা। তবে আসল গাছকে বাঁচিয়ে রেখে ডালপালা ছাঁটলে কোনো কাজ হবে না। আপনি তাপসের গতিবিধির উপর একটু নজর রাখুন। তাপস আবার কি করেছে? যাতে সে কারখানার কোনো ব্যাপারে নাক না গলায়। তাপস, তাপস, তাপস এখন ভেবেছে আমি জীবিত থাকতে সে এই কারখানার মালিক হবে। কিন্তু না, সে সুযোগ ওকে আমি কোনোদিনই দেব না। তোমাকে দিতে হবে আমার। কিসের সুযোগ? কারখানার শ্রমিকরা যাবে অন্তত সেই সুযোগ আমি তাদের যথেষ্ট পরিমাণে দিয়েছি। সে সুযোগ তাদের দেওয়া হয়নি। আমি শ্রমিকদের তারা দুবেলার পরিবর্তে এক বেলা পেট ভরে খেতে পারছে না। ঔষধের অভাবে বিনা চিকিৎসায় তাদের স্ত্রী পুত্ররা মারা যাচ্ছে। তার জন্য আমি কি করব? কারখানার মালিক, তাদের দুঃখে দুর্দশার কথা তোমাকেই ভাবতে হবে। তাদেরকে সাইড করতে হবে, তাদেরকে ইয়াসের সুযোগ করে দিতে হবে। না, ওই ছোট লোকগুলোর দুঃখ দূর করতে গিয়ে আমি নিজেকে দেউলে করতে পারবো না। বাবা, যাদের তুমি ছোট লোক বলে ঘৃণা করছো তারাই প্রকৃত মানুষ। আমাদের মতো তাদেরও সাধারণ আছে, তাদের
কারখানা মালিক হওয়ার ইচ্ছে আমার নেই। আমি জানতে চাই কেন তোমার এই কারখানায় সারাদিন হারা ভাঙ্গা খাটুনি খেটে দুবেলা পেট খেতে পায় না? স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে বাস করতে পারছো না কেন বাবা কেন? আপন, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, আজ শুধু আমি কৈফিয়ত চাইছি। দুদিন পরে যখন হাজার হাজার শ্রমিক তোমার কাছে কৈফিয়ত চাইবে, এই মহিম গাঙ্গুলি আজ পর্যন্ত তার কাজের কৈফিয়ত কাউকে দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না। সেদিন আর নেই বাবা। শ্রমিকরা আর বুঝতে শিখেছে তারা কি করে বাঁচতে শিখেছে। তারা তাদের দাবিটুকু ন্যায্য দাবিটুকু জরা জীবন হয়ে তিল তিল করে মরার চেয়ে বাঁচার জন্য তারা লড়াই করে মরতে চায়। অমিত ব্যানার্জি আমার কারখানার দায়িত্ব না দিয়ে তুমি নিজে গিয়ে ওদের পাশে দাঁড়াও। এতে বুকে টেনে দাও। না, আমি তা কোনোদিনই করবো না। ভুল করো না বাবা, ভুল করো না। সামান্য বেতন বাড়িয়ে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। অথচ ওরা আজ ওই বেতন না পেলে ওদের এই পঞ্জীভূত দীর্ঘশ্বাসে তোমার ওই বিলাসের প্রাসাদ রসবন্ডিতে পড়ে ছাই হয়ে যাওয়া বাবা। আপন, দেখো বাবা, শ্রমিকরাই তোমার জীবনের ফুল, আর তোমার এই মেয়েকেই আমি যাচ্ছ সবই ফুল বাবা, সবই ফুল। তাপস, বাবা, পৃথিবীতে অসংখ্য বন্ধু থাকে, সকলে যেমন প্রকৃত বন্ধু হতে পারে না, তেমনি শুধু অর্থ আর আভিজাত্য থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না বাবা, প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষ মহিম গাঙ্গুলি 19 বছর আগে আর যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। স্নেহ, মায়া, মমতা এ সকল আমার অন্তর থেকে বিদায় নিয়েছে। আর তা না হলেই আজ আমার শয়তানিকে, আমার ভাইকে এই চুপ চুপ মহিম গাঙ্গুলি এ কথা শুনলে তোমাকে লোকে ঘৃণা করবে, বিদ্রুপ করবে। টাকা টাকা আরো টাকা, আরো অনেক টাকা চাই। এই নেপাল গাড়ি বার করো, আমি এক্ষুনি বাইরে বেরোবো। বাবা, আপনার চাদর আর চশমাটা নিন। তোমাকে না বলেছি আমার কোনো জিনিসে তুমি হাত দেবে না। তোমার হাতের ছোঁয়ায় আমার জিনিস অপবিত্র হয়ে যাবে। বাবা, আপনি আমাকে যা খুশি বলুন, যত খুশি শাস্তি দিন, আমি সব সহ্য করব। তবু তবু আপনার পদ সেবা করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না। না, একটা জোচ্চোর বংশের মেয়ে সেবা আমি কোনোদিনই নেব না। আমার চোখের জলে আমি আপনার পা নিত্য ধুইয়ে দিব বাবা। বিনিময়ে বিনিময়ে আমি আর কিছু চাইবো না। শুধু আপনার পদ সেবা করার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবেন না বাবা। না না না, বেশ, পুত্রবধূ বলে যদি স্বীকার না করে
করবে বৌদি? সব আমার অদৃষ্ট ভাই। অদিষ্টের দোহাই দিয়ে নিজেকে ছোট করে রেখো না বৌদি। এ বাড়ির বড় বউ হয়ে কেন পাবে না তুমি বড় বউয়ের মর্যাদা? কেন তুমি থাকবে অপাঙ্ক্তেয় হয়ে? তোমার অধিকার তোমাকে জোর করে আদায় করে নিতে হবে। আমি আমার সব অধিকার ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবো। কোথায় যাবে? গঙ্গা তো এখনো শুকিয়ে যায়নি। আমার এই অভিশপ্ত জীবন আমি ওই মা গঙ্গার বুকে গিয়ে আশ্রয় না নেব। বৌদি, না। যেতে তোমাকে দেব না। তোমার চলার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো। পারবে? পারবে তুমি আমাকে দূরে ঠেলে সরিয়ে রেখে চলে যেতে? ঠাকুরপো, মা হারা হয়ে যে আঘাত একদিন পেয়েছি, আবার নতুন করে তোমাকে হারিয়ে সে আঘাত আমি বুকে তুলে নিতে পারবো না বৌদি। বুকে ঠাকুরপো, তুলে নিতে পারবো ভাই, না বৌদি, কোনো কিন্তু নয়। যদি যদি আমাকে উপেক্ষা করে চলে যাও তাহলে বুঝবো তুমি মা নও, তুমি রাক্ষসী। তোমার প্রাণের মায়া মমতা বলে কিছুই নেই, কিছুই নেই। ভগবান, তুমি আমাকে সব দিয়েছো, তো কেন একটু স্নেহ থেকে আমাকে বঞ্চিত রাখলে? আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। স্বামী, যে একটু সাবু এনে ছেলেটাকে খাওয়াবো, জল খেয়ে আর কতক্ষণ থাকবে? ওগো ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে গো, সহ্য করতে হবে। নইলে এই নিষ্ঠুর পৃথিবীতে যে যত কাঁদবে তাকে ততই কাঁদতে হবে। আমি না অনেক কেঁদেছি, ভগবানকে অনেক ডেকেছি, কিন্তু কোনো ফল হয়নি। তাই আমি কাঁদি না, এখন শুধু প্রাণে খুলে হাসি। কে আপনি? হয়নি গো, হয়নি। আমি চুরিওটা বদমাশ নই, তোমার কিছু চুরি করতে আসিনি। আমি একটা জড় পদার্থ। জড় পদার্থ? হ্যাঁ গো, হ্যাঁ। কখন যেন কোন অসতর্ক মুহূর্তে আমার জীবন বিনা কামড়ে ছুঁয়ে গেছে। হাজার চেষ্টা করেও সে তারে আমি আর শুধরাতে পারিনি। তাই তো আজ আমি আর দেখছি শুধু আজব পৃথিবীর আজব কাণ্ড কারখানা। কখনো শুনি সংসারে আনন্দের গান, আবার কখনো শুনি দুঃখ সুখের মর্মবেদী হাহাকার। আবার এই পৃথিবী কেউ দেয় আঘাত, কেউ দেয় সান্ত্বনার প্রলেপ, কেউ দেয় ঘৃণার ধুৎকার, আবার কেউ দেয় পূজার পুষ্পাঞ্জলি। কোথায় থাকেন আপনি? এই যে তোমার সঙ্গে কথা বলছি, এখন এটাই আমার বাড়ি। একটু পরে নেমে যাবো পথে, তখন পথই হবে আমার আশ্রয়। জানো, এই পৃথিবীতে চলছে পাপের রাজত্ব। এখানে অপরাধী ধনীরা শাস্তি পায় না, শাস্তি পায় কেবল দুর্বলেরা। একজন খুন করলে অপরজনকে শাস্তি হয় খুনি, একজন চুরি করলে অপরজনকে শাস্তি হয় চোর। বারে পৃথিবী বা। আপনার বুঝি কেউ নেই? ও কথা জানতে চেও না। আচ্ছা, তুমি দেখেছো চাঁদ আর না। আমি দেখেছি চাঁদ যখন চিরদিন হেসে উঠে, কেউ তার অমৃত বাহু প্রসারিত করে তাকে বুকে চেপে ধরতে চায়। কেউকে দেখে চাঁদ আবার মনে পড়ে অগণিত ঢের বেলায়, কেউ তাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। বোকা, বোকা। কে বোকা? ভগবানের সৃষ্টি এক ধরনের মানুষ। বাসন্তী আমাকে
কতবার বলেছিল এখান থেকে চলো, না না, তার কথা আমি শুনিনি। তাই তো সেই দিনের সেই ভুলের আজ আমি প্রায়শ্চিত্ত করছি। লোকটা কি তবে পাগল? কথাগুলো শুনে মনে হচ্ছে কত নিদারুণ ব্যথা তার বুকের মাঝে জড়ো হয়ে আছে। মা গো, আমার যে খুব খিদে পেয়েছে মা। তুই আবার জ্বর গায়ে বিছানা থেকে উঠে এলি কেন বাবা? আমি যে আর বিছানায় শুয়ে থাকতে পারছি না মা। চল, আমি তোর কাছে বসে তোর মাথা টিপে দেবো। আরে কিছু না খেয়ে শুধু খালি পেটে থাকা যায় নাকি? বাপি কখন আসবে মা? আজ ঠিক চলে আসবে। তোর জ্বর দেখে গেছে কিনা দেখিস, তোর জন্য ফল আর ওষুধ নিয়ে আসবে। বাহ বাহ, খুব মজা হবে। ওষুধটা ভালো হয়ে গেলে আমি কাকুকে খুঁজতে যাবো মা। রাজু, যেখানেই থাকুক কাকুকে আমি ঠিক খুঁজে আনবো। কাকুকে যেন আর কিছু বলো না মা। না রে রাজু, না, তোর কাকুকে আমি কোনোদিন আর কিচ্ছু বলবো না। না জেনে যে আঘাত তাকে আমরা দিয়েছি, জানি না আমাদের ছেড়ে কোথায় কিভাবে দিন কাটাচ্ছে। বাপিকে তুমি বারণ করে দেবে মা, কাকুকে যেন আর কোনোদিনও না বকে। এবার দেখবে কাকু চলে গেলে আমিও কাকুর সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, তোকে আমি কি করে বোঝাবো বাবা? তোর কাকুর জন্য আমার হৃদয়ে যে কত ব্যথা জমে আছে। ছোটবেলা থেকে তাকে আমি পুত্র স্নেহে মানুষ করেছি। আজ তার না থাকার বেদনা আমি আমাকে অতিষ্ঠ করে তুলছে। তাই তো আমি রোজ ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওগো ঠাকুর, তার গতি তুমি কোনো কিছু করো না ঠাকুর, তার কোনো গতি করো না। বাপি আসছে, আমার ফল আছে। বাপি রাজু, 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 কথা বল বাবা, কথা বল। ওগো দেখো না, রাজু যে কথা বলছে না, দেখো না। ওগো, তুমি বড় দেরি করে এলে। দেখো না, রাজু আর কথা বলছে না। রাজু, বিজয়া, রাজু সাড়া দেবে না? কি বলতে চাইছো তুমি? বিজয়া, রাজু আমাদের ছেড়ে চলে না! তুমি মিথ্যা কথা বলছো। রাজু একটু আগে আমার সঙ্গে কথা বলছিল। 3 দিন অনাহারে থেকে তোমার সারা পেয়ে ছুটতে গিয়ে রাজু, আমি তো তোমার কাছে কিছু চাইনি ভগবান। আমি কেনই ভাঙ্গা চাঁদের আলোটুকু কেড়ে নিলে? জবাব দাও ঠাকুর, তুমি জবাব দাও। ঠাকুর, ঠাকুর বলে কিছু নেই, কিছু নেই। যদি ঠাকুর থাকতো তাহলে আমার রাজুকে আমাদের কুল থেকে কেড়ে নিত না। রাজু, একবার শুধু বাবা বলে ডাক।
আমি যে তোর জন্য কত কষ্ট করে তোর রাজবাজারের কাজ করে ভালো সুন্দর বই কিনে এনেছি। কি হলো? দিদা, ও, সবার মতো প্রতিদিনের বাড়ি গিয়ে কথা বল দিদা। রাজু, কথা বল, ওরে কথা বল। একবার শুধু আশ্চর্য লোক তো, ছেলেটা দুদিন কিছু না খেয়ে একটু ঘুমোচ্ছে, আর তুমি তাকে শান্তিতে ঘুমোতে দেবে না? মরার পরে আমি মুখে আগুন ঠিক তুলে দেব। রাজুকে নিয়ে কোথায় যাচ্ছ? ওকে ছেড়ে দাও, ও স্কুলে যাবে, ও কাকুকে খুঁজতে যাবে, ওকে ছেড়ে দাও, ওকে রেখে দাও। ছেলে বাবার মোকাবিলা করে, আর আমি আজ বাবার মুখে আগুন দেব। আমি তো রামকর বাবা, যদি ভগবানের সঙ্গে তোর দেখা হয়
থেকে ডাকছি, এখানে আছিস, তবু তুই সাড়া দিতে পারিস নে। আমি পড়ছি না গো কর্তা। পড়ছিলি? কি পড়ছিলি? তাই এই বয়সে তো এই ওর পড়ার হিমরতি লোক থেকে জানিস ভূপতি, আমি হচ্ছি বেতন মনি, আমার সব সাজে। এই যে তুই লেখাপড়া শিখছিস, আর কোনো তোর চাকরি বাকরি মিলবে না। নাম সই করতে পারবো কর্তা? আর আমার মতো মুখ্য লোককে ঠকিয়ে 200 টাকা দিয়ে 2000 টাকার হ্যান্ডলক লিখে নিতে পারবো না কর্তা। ও তাহলে তোদের ওই নাইট স্কুলে বোধ হয় এইসবই শিক্ষা দেয়। হ্যাঁ গো কর্তা, হ্যাঁ। ওই বিনয় বাবু কত বিদ্যান, আমাদের কত সুন্দর পড়ায়। বাবু, ওই 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 দেখো ছোকরাটা তোরা বাবু বলিস? আমি শুধু নয়, এই গ্রামের সবাই বলে। ভারী তো সামান্য কলকাতা থেকে দোকানে ইংরেজি বই পড়েছি, তাতে বাবু হয়েছে। এই পূর্ণিমার চাঁদের সাথে যোগাযোগ জানি। শোন গতি, খবরদার ওই নাইট স্কুলে পড়তে আর যাবি না। কেন কর্তা? ওরা তোর মাথা খেয়ে নিবে, ওসব ঝামেলা যাবে না। ভূপতি, শোন না বাবা, বলো। শোন না, কাছে আয়। কি হাদানো নেব? না না, ও আমি পারবো না। পারবি না? না, খারাপ কাজে ভূপতি আর নেই। আমাকে লেখাপড়া শিখে ভদ্র সমাজে মিশতে হবে, তাই পরিশ্রম করতে হবে। না পারলে তোকে আমার এই বাড়ি ছাড়তে হবে, সেটা জানিস তো? জানি, বিনয় বাবু বলেছে আমাকে একটা রিক্সা কিনে দেবে। তাই আজই আমি চাকরি ছেড়ে দিলাম। ভূতি, দেখো, ওই বিনয় বাবু আর প্রফেসর বাবু বলেছে, যে খারাপ কাজ করে সে যত না পাপী, যে খারাপ কাজে সাহায্য করে সে তার চেয়েও বেশি পাপী। তাই তোমার পাপের সঙ্গে ওই ভূপতি আর নেই। এই বিনয় ছোড়াটা পলাশপুরে এসে সকলের মাথা খেয়ে নিয়েছে। এই আমার ওই ওই পৈতৃক সুদের কারবারটাও বন্ধ হতে চলেছে। তাই তো এখন আমি কি করি? ভূতি আমার সব গোপন খবর জানে। ও যদি একবার ফাঁস করে দেয়, তাহলে যে আমাকে সর্বশান্ত হতে হবে। কেমন আছেন কাকা বাবু? কে বিনয়? এসো বাবা, এসো। আজকাল তুমি এত ব্যস্ত, তোমার দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, গ্রামের কাজে জড়িয়ে পড়েছি, তাই দেখা করবার সময় পাইনি। কেমন আছো বাবা? আপনার আশীর্বাদে ভালোই আছি। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। দেশেরও কুশল। মাগো, মাগো জগৎ জননী, এই হতচ্ছাড়ার মৃত্যু দেবা। আমি তোর শিখি পুজো দেব। কি চিন্তা করছেন কাকা বাবু? এই 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 তোমার কথাই ভাবছিলাম। তোমার বাবা, আহা, এমন লোক আর হয় না। আমরা দুজনে ছিলাম এক আত্মা, এক প্রাণ। এই ধীরাজদা মানে তোমার বাবা যেদিন ওই ওই স্বর্গে গেল, আমার হাত ধরে বলেছিল, ভাই তুই বিনয়কে দেখো। আহা, বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠল।
সকলের সঙ্গে মাথাটা ঢলে সেসব কথা আমি আর কোনোদিনও ভুলতে পারবো না। অদৃষ্টের উপরে কারো হাত নেই কাকাবাবু, কিন্তু আমি শুনেছিলাম বাবা মারা যাওয়ার সময় আপনি নাকি গ্রামের বাইরে ছিলেন। ওসব ওসব রটনা বাবা, রটনা। কলিকা লঘু গুরু জ্ঞান নিয়ে যাক, এই এখন এই সম্মান নিয়ে পরপরে যেতে পারলেই ভালো। এই যে তুমি কষ্ট করে পয়সা খরচা করে যাদের লেখাপড়া শেখাচ্ছ, এখন তারা তোমাদের সম্মান দিচ্ছে, 2 বছর পরে দেখবে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে। সম্মানের আশায় আমি কাজ করি না কাকাবাবু, মানুষের যা নৈতিক কর্তব্য আমি তাই করেছি। তোমরা হচ্ছ বাবা এই যুগের ছেলে, যা ভালো বোঝো তাই করো, তবে এ কাজ করা আমার পক্ষে ঠিক হচ্ছে না। কাকাবাবু, যে শিক্ষা থেকে গ্রামের গরিব ছেলেমেয়েরা বঞ্চিত, যে জ্ঞানের অভাবে অনাচারে কুশিক্ষায় ওরা লাঠালাঠি করে মরছে, আমি চাই সেই শিক্ষায় আলো দিলে ওদের মুখে হাসি ফোটাতে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আপনার সহযোগিতা চাই। আপনার কাছে আমার অনুরোধ, স্কুল সংলগ্ন জমিটা দাতব্য চিকিৎসালয়ে আপনার দান করতে হবে। না, জমি আমি দান করতে দেবো। ভেবে দেখুন কাকাবাবু, দাতব্য চিকিৎসালয় হলে গ্রামের লোকের সুবিধা হবে, এতে আপনারও নাম হবে। আমার এই নামেরও প্রয়োজন নেই, আর ওই গ্রামের লোকের সুবিধা আমি চাই, ওরা মরুক। বেশ, অনুরোধ করে যখন পেলাম না, তখন আমাকে আইনে আশ্রয় নিতে বাধ্য হব। আইন? তার মানে সুরেশ চক্রবর্তীকে ঠকিয়ে মিথ্যা হ্যান্ড লোড লিখে যে সব সম্পত্তিটা আপনি হাতে করেছেন, সেটা গ্রামের আর কারো অজানা নেই। বিনয়, শুধু তাই নয়, ভূপতি বলেছে সে আপনার বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দেবে। আচ্ছা, আমি চলি। তুমি সাক্ষী দেবে? আপনি আমার সর্বস্ব চলে যাবে। ভাগবত জগৎ জননী, তুই ওদের রক্ত তুলে মার, এই গ্রামের সকলের যেন ওলাওটা হয়, সবাই যেন মরে যায়, সবাই যেন মরে যায়। আমি ভিখারি, কিন্তু কে সাজাল আমাকে ভিখারি? ভগবান, আমি সবিতা। ভগবান তো আমাকে মানুষ করে পাঠিয়েছিলেন। আমিও তো চেয়েছিলাম ছোট্ট একটি সুখের সংসার, ছোট্ট একটা শিশু আমার গলা জড়িয়ে ধরিয়ে বাবা বলে ডাকবে, কিন্তু কোথায় গেল, কোথায় গেল আমার সে স্বপ্ন? উত্তর দাও চলমান শতাব্দীর বাবা, উত্তর দাও। তোমার এই প্রশ্নের উত্তর বর্তমান সমাজের কেউ দিতে পারবে না, কারণ এ শিক্ষায় আমাদের মধ্যে নেই। শিক্ষা, শিক্ষা ধর্ম সব রসাতে লেগেছে। প্রকৃত শিক্ষার বদলে মানুষ আর সৃষ্টি কুশিক্ষা। তাই মানুষ নেই, মানবতা নেই, সব মরে গেছে, সব মরে গেছে। কি পেয়েছো? একটা মানুষ পেয়েছে। শুনবে আমার কাহিনী? রাম লক্ষ্মণের মতো একটা পরিবারে দুটো বৈমাত্র ভাই ছিল, তারা ছিল বেশ কিছু সম্পত্তির মালিক। তারপর ছোট ভাইয়ের বিয়ে দিয়ে পরে বউ নিয়ে এলো। সে ছিল খুব সুন্দরী, তাদের স্বামী স্ত্রী জীবনে নেমে এসেছিল স্বর্গের অন্ধকার। হঠাৎ দাদার মনে এলো পরিবর্তন, ভাইকে ছলনা করে সম্পত্তি লিখে নিল, নানা কাজের অজুহাতে ভাইকে বাইরে পাঠাতে লাগলো। ভাইও দাদার অবাধ্য না হয়ে কাজের তাগিদে বাইরে ঘুরতে লাগলো।
ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ছোট ভাইয়ের বউর উপরে অমানসিক পৈশাচিক নির্যাতন চালিয়ে তাকে তারপরে কি হলো? তারপর ভাই এসে শুনল তার স্ত্রী আত্মহত্যা করেছে। দাদার কথায় তার স্ত্রী কলঙ্কিনী, কিন্তু বাড়ির এক বৃদ্ধ চাকর ছোট ভাইকে সব কথা ফাঁস করে দিল। তারপরে কি হলো? এরপর হাজার জানতে চেও না, শেষ যখন শুনলে সূর্যটা ধপ করে নিভে যাবে, সারা পৃথিবী ঘৃণায় মুখ দিয়ে নেবে, কোনো বৌমা দূর থেকে ভাসুরকে প্রণাম করবে না। তবু তুমি বলো, আমি শুনতে চাই। আছে দাদার মুখের কথা ফাঁস হয়ে যায়, সেই কারণে দাদা ছোট ভাইয়ের বইয়ের দেহটাকে কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর ছোট ভাইয়ের কি হলো? এর পরের কাহিনী শুনলে তুমি আরো আশ্চর্য হবে। ছোট ভাই দাদার কাছে তারপর তার প্রকৃতির কৈফিয়ত জানতে চাইলে সে ভাইয়ের বুকে ছুরি চালিয়ে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। কিন্তু বিধাতার ইচ্ছায় এক মাঝি তাকে বাঁচিয়ে তুলল। তাহলে তুমি কি সেই ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তা হতে যাবো কেন? আমার বুকের ডাক্তার আমি অনেক কষ্টে ঢেকে রেখেছি, আমি কাউকে দেখাবো না। দেখালে বাসন্তী খুব কষ্ট পাবে। কে? বাসন্তী, তুমি আমায় ডাকছো? আমি যাবো, হ্যাঁ আমি যাবো। আমি তোমায় ভুলিনি বাসন্তী, আমি তোমায় ভুলিনি। এই পৃথিবীর মানুষ কেউ অপরের কিনে খেয়ে আনন্দ পায়, আর কেউ নিজেকে নিঃশেষে মিলিয়ে দিয়ে অপরকে আনন্দ দেয়। মামা আমাকে মানুষ করলো। লেখাপড়া শিখিয়ে মানুষ করলো। তাই তো মামাকে ভুল বুঝিয়ে কারখানার উৎপাদন বাড়িয়ে ম্যানেজার হয়ে আমি 40 লক্ষ টাকার মালিক হয়েছি। মামার মন জুগিয়ে বাড়িটাও নিজের নামে করে নিয়েছি। এবার বুদ্ধির বলেই হতে হবে আমাকে এই কারখানার মালিক। ওসমান তো এখন এলো না। শোনো, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বলিয়ে সাহেব, আজ আমি সৌরাজ্য বিশ্লেষণ করে আরোহণ করতে চলেছি, আর এই ব্যাপারে তোমার সাহায্য আমি চাই। অবশ্য তার জন্য তুমি 50,000 টাকা পাবে। ঠিক আছে, এই ওসমান খান আপনাকে সব রকম সাহায্য করবে, কিন্তু কাজ পুরোপুরি হাসিল করতে না পারলে খুব বিপদ হতে পারে। ও বিপদ তোমার চলে যা, বক্সিস মেলায় পাঠান তাহলে শোনো, মামা আজ রাত্রে দিল্লি যাবে লেবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে। এখান থেকে গাড়ি তুমি যাবে সোজা হাওড়া স্টেশন। আরে যাওয়ার পথে তুমি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে আপনার মামাজিকে দিল্লি রোডে ফিরিয়ে দিয়ে উঠিয়ে দিতে হবে। আর আমি
আমি আমার ভবিষ্যৎ আলোয় ভরিয়ে তুলব। আরো 50,000? और 50,000 लगते हाँ साहब पहले 50,000 और काम ঠিক আছে। 50,000 কিন্তু বেইমানি করলে আমারে গুলি সাহব আমি সর্দার আছে এ জবান লোক চলে সহি সহি বুঝিয়ে আপনাদের মতো কিন্তু খুব সাবধান কথাটা যেন খুব পারি আমি যেন সবাইকে বলতে পারি মামা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক আছে সাহব চিন্তা मत कीजिए हम काम इतना सही से करेंगे जो किसी को मालूम नहीं होगा। আমি তোমার কাজের কথায় খুব খুশি হয়েছি ওসমান। আচ্ছা তাহলে তুমি ঠিক সময়ে গাড়ি নিয়ে হাজির হবে। अच्छा साहब अब हम चलते हैं लेकिन एक बात याद रखना साहब कभी भी हमारा नाम प्रकाश हो जाए हमें भी अपना के जिंदा छोड़ देना। এইবার মুহূর্তে তোমার মৃত্যু ধীরে ধীরে সকলেই খবর আসবে গাড়ি সমেত দিনের দিল্লি রোডের কাছে পড়ে আছে। জরুরি কাজে কারখানার দানপত্রের দলিলটা সই করে দিয়েছি। আজকের রাতটা শেষ হলে আমি আমি হব আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির মালিক অমিত ব্যানার্জি। রাজু রাজু মারা গেছে। তুই বিশ্বাস কর রাজু সত্যি মারা গেছে। তুই চলে আসার পর দাদা কেমন যেন হয়ে গেল। ঠিক মতো সংসার চলতো না, কেউ সাহায্য নিত না। অনাহারে অর্ধাহারে রাজু হলো জ্বর। দাদা অন্য গ্রামে রাজু কাজে দুদিন আটকে পড়ল। দাদা ফিরেছে শুনে আনন্দে জ্বর হয়ে রাজু পরে সঙ্গে সঙ্গে কাঁদিস না রে ভাই, যে গেছে সে তো আর ফিরবে না, কিন্তু যারা আছে তাদের তুই কষ্ট দিস না ভাই। ভগবান সত্যি শুধু লীলাময়ী, তোমার লীলা অপূর্ব। আপনার রক্ত চলবে না, আপনি বরং মেডিকেল থেকে রক্ত আনার ব্যবস্থা করুন।
যত তাড়াতাড়ি পারেন কিছু রক্তের জোগাড় করুন, কারণ আপনার বাবা যে আঘাত পেয়েছে, যেভাবে রক্তক্ষয় হয়েছে, তাকে এই মুহূর্তে আর কিছু রক্ত না দিলে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। বিপদের দিনে আমি কি ঘরে চুপ করে বসে থাকতে পারি? ডাক্তার বাবু, বেশ, আমি আপনার রক্ত পরীক্ষা করছি, কিন্তু না, তোমার রক্ত তখন নেওয়া যাবে না, কারণ তুমি যে মা হতে চলেছো। এই অবস্থায় রক্ত দিলে সন্তানের যে ক্ষতি হবে। আমার রক্ত দিয়ে আমি আমার শ্বশুর মশাইকে ভালো করব। আপনি তো অমত করবেন না ডাক্তার বাবু, আপনি অমত করবেন না। এক্ষুনি রক্ত না দিলে বেশ, চলো বোন, আজকে তোমাকে মন বলে কাছে আমার গর্ব বোধ হচ্ছে। মনে হচ্ছে পুরাণে সেই সীতা সাধু আমরা ওদের কথা বয়ে পড়েছি, কিন্তু আজ আমি চোখের সামনে দেখছি এক মমতাময়ী সীতা শাশুড়িকে যে নিজের সন্তানের মতো করে শ্বশুরকে বাঁচাতে চায়। অনেক দৃষ্টান্ত এই যুগে দিয়ে যাবে এক নতুন প্রেরণা, এক নতুন আদর্শ, এক নতুন আদর্শ। যে শ্বশুরের কাছে একটুখানি স্নেহ মায়া মমতা পাওয়ার জন্য কাঙ্গাল হয়েছে, দিনের পর দিন লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করে, অথচ তার কাছে সেই বন্ধনা এত আত্মত্যাগ। বন্দনা, তুমি হাসি মুখে সংসারকে আলোচনা করে সত্যি ভুল করেছি। ওসমান খাঁ মানুষের কাছে কিছু মাত্র সবকিছু জানিয়ে কাজ এখন আমি কি করি? হয় আত্মহত্যা, নয় পালন ছাড়া। কিন্তু পালিয়ে যাবো কোথায়? পুরুষের যদি খুশি যাওয়া সহজ করে নয়। না, যেমন করেই হোক পালাতে আমাকে হবে। পালিয়ে যাচ্ছ কোথায়? এত সহজে এখান থেকে চলে গেলে কারখানার মালিক কে হবে? মানুষ, তুই এসেছিস নয়? দেখতে এলাম তোমার মুখে আনন্দের হাসি নাকি বিষাদের ছায়া? বিশ্বাস কর, বিশ্বাস কর। বিশ্বাস বিশ্বাস আমি তোমার উপর অনেকদিন আগে হারিয়েছি। যেদিন তুমি আমার মাতৃসম বৌদির নামে অপবাদ দিয়েছিলে, সেই দিন থেকে তোমার প্রতিটি কাজ নীরব দর্শক হয়ে দেখে গেছি। মানুষ, তুমি আমাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছো। তোমারই কথায় বাবা আমাদের কাছে থেকে দিনের পর দিন পর হয়ে গেছে। তুই আমাকে ক্ষমা কর ভাই। ক্ষমা? না না, ক্ষমা নেই। নরকের পথ যে চিনেছে, স্বর্গের সিংহাসন কোনোদিন উঠতে পারবে না। মৃত্যু তোমার অবধারিত। মানুষ, ওই দেখ, বন্দনা আমাকে ক্ষমা করতে আসছে। কোথায় বলবো? ওই তো শয়তান শয়তান ফিরে গেল। কিন্তু পালিয়ে যাবে কোথায়? আমি তোমাকে বাঁচতে দেব না। ও কি
যাচ্ছি। ভগবান, পাপের শাস্তি তুমি ঠিকই দিয়েছো, ঠিকই দিয়েছো ভগবান। আর যদি বিপাশা বেঁচে থাকে, সেও বন্দনার মতো হয়ে দাঁড়াবে। কি অদ্ভুত মেয়ে এই বন্দনা! রূপের পরিচয়ে কত আপন করে নিয়েছে। বন্দনার এই ভালোবাসা আমাকে যে বিপাশার কথা বুঝিয়ে দেয়। নমস্কার। আমার বোনের কথা চিন্তা করছি। আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছি। আপনার কাছে কি করে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি বলতে পারছি না। হেমবাবু, আমি শুধু ডাক্তার আর ধন্যবাদ জানাই তাকে, যে নিজের গর্ভজাত সন্তানের ক্ষতি করে নিজের রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। সে আমার খুঁজে পাওয়া বোন, আপনার বৌমা বন্দনা। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। বৌমা, মা, ওরে মা, আমি করেছি, আর সেই তুই আজ বাবা, আমি তো আপনার মেয়ে। অন্যায় করলে বাবাকে মেয়েকে শাসন করে না। আমি হেরে গেছি রে মা, আমি তোর কাছে হেরে গেছি। তুই সকল সবকিছু সহ্য করে হারিয়ে দিয়েছিস রে। তুই তোর অবাধ্য ছেলেকে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার সংসার সুখের হোক। চলো বাবা, তোর বাড়ি ফিরে আছে। মাঝে মাঝে সংবাদ দেবে আপনার বাবা কেমন থাকছে। বাবা, তো সংবাদ দেবে আপনাকে দিতে হবে। কেননা ফিরে যাওয়া হবে না। ঠিক আছে, বেশ। ভিক্ষা চাইতে হবে। সে পরে হবে। পরে নয়। আমি সন্দীপের কাছে অনেক কিছু অপমান করেছি। বন্দনার মতো সর্বংশ হবে এ যুগে বিরল। তাই বোনেদের কাছে একটা কথা বলে যেতে চাই। বন্দনা যেমন নিজের জীবনকে ধূপের মতো তিল তিল করে সুখের সংসারে, দুঃখের সংসার, সুখের সংসার, সে আজকে যে হাসি ফুটিয়ে তুলেছে, সে দৃষ্টান্ত আজকে সমাজে বিরল। তোমরাও যদি এই বন্দনার মতো সর্বংশ হতে পারো, তাহলে দেখে অচিরেই নেমে আসবে তোমাদের দুঃখের সংসারে সুখের হাসি। আমি কখন থেকে বাদ দিয়ে বসে আছি। কই রে? কোথায় গেলি? কোথায় যে গেল ছেলেটা?
কোথায় গেল? হ্যালো 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 চেক আমাকে বলে দাও না, আমি কোন পথে গেলে রাজুকে পাবো। বিরাজ! বিরাজ বাবা! বুঝবে না বিজয়া, তুমি চোখের জলে বন্যা বললো রাজু আর ফিরে আসবে না। বিজয়া, বিজয়া, শেষ, সব শেষ হয়ে গেল। আমার জীবনের খেলাঘর আজ ভেঙে চুরমার হয়ে গেল। আমার চোখের সামনে স্ত্রী পুত্র বিরাজ নিশ্চয় মারা গেল। ভগবান, আমার মতো ভাগ্যবান মতো পৃথিবীতে আর কেউ নেই। ওরে ওরে তোরা কে আছিস? বাজা বাজা ভীষণ তুমি কেমন আছো দাদা? বৌদি কেমন আছে? এই দেখো, বৌদির জন্য আমি আমি চাকরি করি, বৌদির জন্য লাল করে শাড়ি এনেছি। বড্ড বড্ড দেরি করে এলি ঘর। আর একটু আগে এলে হয়তো কত ভাগ্নি তোকে শেষ দেখা দেখতে পেত। কিন্তু দাদা, কেন কি হয়েছিল বৌদি? তোর বৌদি হ্যাঁ, তোর বৌদি পৃথিবীর ছায়া কাটিয়ে দাদা, দাদা! ওই ওই চেয়ে দেখ দেখ কত ভাগ্নি কেমন ধুলো পড়ে আছে। বৌদি, আমি আমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছি। তুমি আমার উপর অভিমান করে আমায় চলে গেলে বৌদি। আমি যে তোমায় কিছু দিতে পারিনি, বড় আশা করে একটা কাপড় এনেছিলাম, তুমি তা গ্রহণ করলে না। দুঃখ করিস না ভাই। ওরে, যেন বিজয়া তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তাই তোকে সংসারে শুয়ে নেই। ওর শাস্তি দর ভাই। ওর আত্মা একটু শান্তি পাবে। বৌদি নিশ্চয়ই শান্তি পাবে। বৌদি, প্রদীপ যখন ফিরে এসেছে আর কোনো দুঃখই থাকবে না।
রেখে তুমি ফিরে এসেছো। আমার শিখামা তোমার সঙ্গে দেখা করার বড়ই উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাই শিখামাকে সঙ্গে নিয়ে আমি তোমার বাড়ি এলাম। ভালো করেছেন কাকাবাবু। দিদা, এই দেখো তোমার করার পর আমি আবার পূর্বের মতো দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। বৌদি কেমন আছে কবিতা? বৌদি বৌদি নেই সীতা, বৌদি আর নেই। এই দেখো, আমার চিরদিনের মতো ঘুরে পড়েছে। আপনি এসেছেন ভালোই করেছেন। জয়ার ইচ্ছা ছিল আর আমিও না জেনে একটু করেছিলাম। তাই ওদের এই স্বামীর মতো পবিত্র ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে আমি বিজয়ার সামনে ওদের দু হাত আমি এক করে দিলাম। কি ডাকে? তুই এসেছিস বোন? তুই এসেছিস? আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছি। সেসব কথা তুমি মন থেকে মুছে ফেলে আমাকে তুমি ক্ষমা করো। আমি বুঝতে পারছি এই সংসারে সব জিনিস নয়, সব থেকে বড় জিনিস হলো নারীর পরিশ্রম। রাঘবনী মশাই, বৌদি অমন করে শুয়ে আছে কেন? বৌদি বৌদি আমাদের পাখি নিয়ে চলে গেছে। বিজয়া, চেয়ে দেখো, একটিবার শুধু চেয়ে দেখো, যে বঞ্চনার জন্য তুমি নির্বৃত্তে চোখের জল ফেলেছ, যার সুখের জন্য তুমি দিবারাত্রি ঠাকুরের কাছে প্রার্থনা করেছ, সেই বঞ্চনা আজ কত সুখী হয়েছে। হ্যাঁ সন্দীপ, তোমার বউ